আমি এখনই রাস্তায় নেমে 4টা ডিগবাজি দিয়ে ভিডিও করে হয়তো 2-4 জনকে আমাকে চেনাতে পারি। জনপরিচিতি, ওটা জনপ্রিয়তা না। মনে হয় এরকম যে সারাদিন সবাই প্রেমের অফার দিচ্ছে। আমি বলবো যে রাস্তা তো হলো, বের হই, বাইরে গিয়ে কোথাও চা খাই। ইউটিউবে কাজ করতে হলে তোমার অনেক চেহারা দেখাতে হবে। বন্য শূকর খুঁজে পাবে প্রিয় কাদা, মাছরাঙা পাবে অন্বেষণের মাছ, কালো রাতগুলো বৃষ্টিতে হবে সাদা, ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না, পাবে না। Hello to all lovely souls, this is Aisha Khan, welcoming you all to the brand new episode of BD Archive presents Vibes powered by Syntax Global Limited. BD Archive হচ্ছে বাংলাদেশের ফার্স্ট আর্কাইভাল ম্যাগাজিন, যেখানে আপনারা আর্কাইভ অবস্থায় পেয়ে যাচ্ছেন বাংলাদেশের জানা অজানা নানা তথ্য, যে কোনো সেগমেন্টের, যে কোনো জায়গার। ওয়েল, আজকে ভাইবস দিতে যিনি এসেছেন তার অভিষেক অনেক আগে হলেও তিনি স্টিল নিজেকে ইন্টার্ন বলে দাবি করেন, এবং 0 ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি কখনো কারোর বুকের মধ্যে আগুন লাগিয়ে দেন, আবার কারোর বুক পকেটের গল্প হয়ে থাকেন। সেই তীরন্দাজ হচ্ছেন নান আদার দ্যান মীর রাব্বি। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম, থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। ফার্স্টে যদি আমি জানতে চাই ওসি মাহফুজ নিয়ে, যেহেতু এই বছর শুরুটা আপনার হয়েছে বুক পকেটের গল্প দিয়ে, সো আমাকে একটু বলেন যে কাদের বা কতজন মানুষের বুক পকেটের গল্প হতে পারলেন? এটা মানুষ বলতে পারবে, আমি তো শুধু দেখছি এবং আমি অনেক ওভারওয়েলমড। আমি এত মানে রেসপন্সটি এরকম করে আসবে আমি ভাবিনি আসলে। কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা একদম প্রথম একটা ইউটিউবের প্রোডাকশন আমি করছি। ইউটিউবের প্রোডাকশন এইভাবে আমি করিনি, এবং দেখো যে আমি বাদে তোমরা বাকি 5 জনই কিন্তু ইউটিউবের প্রোডাকশনের আগে করেছো এবং তোমাদের এক ধরনের পরিচিতি আছে। তো আমি জাস্ট তোমাদের সবার সাথে তাল মিলিয়ে পাশ করে যেতে চেয়েছি, দ্যাটস ইট। আমি শুরুতে কিন্তু বলেছি যে তার অভিষেক অনেক আগে হলেও তিনি নিজেকে স্টিল ইন্টার্ন বলে দাবি করেন। হ্যাঁ, শিখছি তো, আমিও শিখছি আপনার থেকে, প্রত্যেক দিনই শিখি আমি। ওকে, সো যদি আমি বলি যে অনেকেই বলছিলেন যারা আপনাকে চেনেন যে মীর রাব্বি আজকের না, মীর রাব্বি অনেক আগের, এবং আমরাও যারা আপনার সাথে কাজ করেছি আমরাও জানি যে আপনি আসলে অনেক আগের একটা মানুষ। মানে অনেক আগের বলতে গেলে এই ইন্ডাস্ট্রির সাথে আপনার পরিচিতিটা অনেক আগের, কিন্তু সবসময় একটা লোকি মুডে আপনি ছিলেন। এবং একটা টাইমে যখন আপনি মানে ক্যামেরার সামনে থেকে ক্যামেরার পেছনে কাজ করার সিদ্ধান্ত নেন, তখন খুব লম্বা একটা সময়ের জন্য আপনি চলে যান মানে ডুব দিয়েছিলেন, এবং ডুব দিয়ে আপনি ক্যামেরার পেছনে খুব সুন্দরভাবে আপনার রেডিও স্টেশনের জন্য কাজ করে যাচ্ছিলেন। কিন্তু এই দীর্ঘ বিরতিতে আপনার কি কখনো মনে হয়েছে বা এখন কি এসে মনে হয় যে অনেক কিছু হারিয়ে ফেলেছেন, বা সময়টাকে ওই সময়টাতে যদি আপনি কাজে লাগাতে পারতেন সময়টাকে, তাহলে হয়তো বা আজকের মীর রাব্বি অন্য কিছু হয়ে যেত? মানে থাকে না যে একজন সুপরিচিত অভিনেতা মীর রাব্বি হয়ে যেতে পারতেন, এই ফিলটা কি কখনো হয়? আমি এই ব্যাপারটাকে একদম দুইভাবে দেখি। একটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে যে প্রসেস দিয়ে বা জীবনের আপস অ্যান্ড ডাউনস বলি, আমার কাজের ব্যস্ততা বলি, কাজ বলি, বা কাজের ধরন বলি না কেন, বা ব্যক্তিগত জীবনেও মানুষের অনেক ধরনের আপস অ্যান্ড ডাউনস কিন্তু থাকে। সেই সব যার হয়তো অর্ধেকই আমার পছন্দ না, বা আমি হয়তো এই এক্সপিরিয়েন্সগুলো আমার জীবনে আমি অনাকাঙ্ক্ষিতভাবে পেয়েছি, কিন্তু আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা জিনিসের সংমিশ্রণেই তো আজকে আমি। আমার পেছনের যে সময়গুলো, সেটা যদি আমার ডার্কনেস থাকে, আমার হ্যাপিনেস থাকে, আমার স্যাডনেস থাকে, আমার না পাওয়া থাকে, গ্যাপ থাকে, সেই সব কিছু মিলিয়েই তো আমি। আর আরেকটা জিনিস মনে হয় যে কি হতে পারতো, এটার আসলে কোনো শেষ নেই। মানে কুড হ্যাভ বিন, উড হ্যাভ বিনের আমরা হাজারটা, লক্ষ, মিলিয়ন্স আউটকাম আমরা বের করে ফেলতে পারি। যে করোনা যদি না হতো তাহলে কি হতে পারতো, আমি ওই সময় এখানে হতে পারতাম, এখানে যেতে পারতাম। আবার আমি এটাও দেখেছি যে আমরা যা ভাবি যে আমরা এই করতে পারতাম, এটা করতে পারতাম, অনেক ক্ষেত্রেই হয় না যে আজকে আমার একটা মিটিং আছে বা আমার পার্টিকুলার একটা কাজ আমি এইভাবে করতে চাই, সেটাও কিন্তু আমরা নানান রকমভাবে সেটার আউটকাম কি হবে, নানান ধরনের ইমাজিনারি সার্কামস্ট্যান্সেস দিয়ে একটা গল্প তৈরি করে আউটকামটা কি হবে ভাবনার চেষ্টা করি। দিনের শেষে দেখবা যে যা হচ্ছে সেটা অন্যরকম, মানে এক্স্যাক্টলি আমি যা ভাবছি সেরকম না। কারণ আমার মনে হয় যে সেটাই ম্যাজিক, মানে আনসার্টেনিটি ইজ দ্য ম্যাজিক। মানে জীবনে আমরা প্রত্যেকটা মুহূর্তে বাঁচছি, আমাদের এই জীবনের জার্নিতে এক মুহূর্ত পর কি হবে আমরা জানি না, এর চেয়ে বড় ম্যাজিক তো আর কিছু নেই। আমার এরকম একটা ইমপ্রেশন আমার মাথায় ছিল, বা মানুষ আমাকে বলেছে যে ইউটিউবে কাজ করতে হলে তোমার অনেক চেহারা দেখাতে হবে,
অনেক কমেডি নাটক করতে হবে, আস্তে আস্তে মানুষ তোমাকে চিনবার পরে তোমাকে হয়তো আরেকটু ভালো স্ক্রিপ্ট দেয়া হবে, সো তখন তোমাকে মানুষ গ্রহণ করবে, তখন ভিউজ আসবে। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু দুইটা বিষয় চলে আসে, Right. জনপ্রিয়তা এবং পরিচিতি। জনপ্রিয়তা পাওয়া কিন্তু খুব সহজ, এবং এটা আমি নাম নিব না, কিন্তু এটা অনেকেই খুব ইজিলি পেয়ে যায়। ওই তুমি যেটা মেন করছো সেখানে আমি আরেকটু কারেক্ট করতে চাই, জনপরিচিতি, ওটা জনপ্রিয়তা না। রাইট, মানে আমি এখনই রাস্তায় নেমে 4টা ডিগবাজি দিয়ে ভিডিও করে হয়তো 2-4 জনকে আমাকে চেনাতে পারি, কিন্তু আমি কি প্রিয় হয়ে উঠতে পারবো তাদের? বাহ, চমৎকার। কিন্তু এই মুহূর্তে খুব ইচ্ছে করছে একটা অনুরোধ করতে, কি সেটা? সেটা হচ্ছে বুক পকেটের গল্পের ওসি মাহফুজের অনেকগুলো সংলাপ আমরা দেখেছি যে থাকে না, শেয়ার হচ্ছিল প্রচুর বা মিম আকারে আসছিল, এবং প্রত্যেকবারই আমরা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেখানে আমরা আমাদেরকে শেয়ার করা হচ্ছিল, আমরা একজন একজনকে অ্যাপ্রিশিয়েট আমরা করছিলাম, বম্বার্ডেড হয়ে গেলাম মাঝখানে সবকিছুতে। হ্যাঁ একদম। তো সেখান থেকে আপনার পছন্দের, আমি জানি অনেকগুলো সংলাপ আছে, কারণ ওসি মাহফুজ এবং নবনীর চরিত্রটা এত শক্তিশালী ছিল, এবং আমি বলছিলামও যে জাহিদ প্রীতম ভাই আর কিছু করুক না করুক, 3টা ছেলের ডায়লগ মারাত্মক ভালো লিখেছে, যত ভালো ডায়লগ উনি মেয়েদেরও লেখে নাই এবার। তো সেখান থেকে ওকে, সরি জাহিদ প্রীতম ভাইয়া, বাট আমি বিশ্বাস করি যে পরের কাজটাতে আপনি অবশ্যই মেয়েদেরকে নিয়ে একটু ভালো কিছু লিখবেন, মানে এরকম ডায়লগ, শক্তিশালী সংলাপ, সুন্দর সুন্দর সংলাপ লিখবে। ওকে, সো সেখান থেকে আপনার পছন্দের একটি সংলাপ আমি আপনার কণ্ঠে এই মুহূর্তে লাইভ শুনতে চাই। প্রচুর ডায়ালগস মাহফুজের, যেটা আমার প্রিয়, তার মধ্যে একটা তো হচ্ছে বৃষ্টিবিলাস 2ভাবে করা যায়। 1, নিজে বৃষ্টিতে ভিজে, 2, অন্যকে বৃষ্টিতে ভিজতে দেখলে, এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা অফ এয়ারে কথা বলছিলাম যে সব পেলে জীবন নষ্ট হয় নবনী, অপূর্ণতাগুলো আছে বলেই জীবন এত উপভোগ্য। আমার মনে হয় এটা খুব জীবন ঘনিষ্ঠ একটা ডায়লগ। একদম। আমি যদি এই দুইটা সংলাপকে আপনার নিজের লাইফে, মানে ব্যক্তি মীর রাব্বির লাইফের সাথে যদি ব্লেন্ড করতে চাই, মার্চ করে যদি বলতে চাই যে আপনার কোন ধরনের বৃষ্টিবিলাস ভালো লাগে, নিজে বৃষ্টিতে ভিজতে নাকি অন্যকে বৃষ্টিতে ভিজতে দেখলে? দুটোই আসলে। আমি তো বৃষ্টি হলে নেমে যেতে ইচ্ছে করে। ওকে, এবং সেখানে যদি মানে আমি ওই যে নেমে যেতে ইচ্ছা করে না, আমি দীর্ঘদিন একটা সময় কারণ বাজারে অফিস করতাম, তো ওখানে বর্ষার মৌসুমে যেটা হতো, বিকালে বা সন্ধ্যায় রাতে যখন বৃষ্টি হতো, অনেক ছোট ছোট বাচ্চারা রাস্তার পাশে ছোট ছোট পানি জমে যায়, তার মধ্যে তারা নাচানাচি ঝাপাঝাপি, আমার ওইটা দেখতে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। বাহ। আর যদি আমি দ্বিতীয় সংলাপটার সাথে একটু আপনার জীবনকে, মানে ব্যক্তি মীর রাব্বির জীবনকে যদি একটু মার্চ করতে চাই, যে অপূর্ণতার জায়গার থেকে আপনি কি বলবেন আপনার নিজের লাইফকে নিয়ে, যে কোন জায়গাটা আপনার কাছে মনে হয় যে অপূর্ণতা রয়ে গেছে? অপূর্ণতা খুবই সাবজেক্টিভ আমার কাছে মনে হয়, ভীষণ আপেক্ষিক। আমি এখন একটা রেঞ্জ রোভার গাড়িতে বসেও আমার কাছে সেটা গুড এনাফ না মনে হতে পারে। আমি একটা ভাঙা রিকশায় করে হয়তো এখান থেকে বের হয়ে রাস্তায় রওনা দিলাম কোথাও, সেটাও আমার কাছে ভীষণ উদযাপনের হতে পারে, উপভোগ্য হতে পারে। আমি হয়তো বাতাসটা অন্যভাবে দেখছি, আমি হয়তো রিকশাওয়ালার সাথে কথা বলছি, আকাশটা অন্যভাবে দেখছি। আমার কাছে মনে হয় এটা ভীষণ সাবজেক্টিভ। আমি গত 1 বছর আগেও হয়তো মনে করতাম যে আমার জীবনে এই ইনসিডেন্টটা কেন হলো, এখন হয়তো আমি মনে করি যে ওই ইনসিডেন্টটা আমার জীবনে খুব দরকার ছিল। সো আমি যতটুকু জানি যে রাব্বি ভাইয়া হচ্ছে একদমই থাকে না যে যা কথা বলতে পছন্দ করেন, একদম স্ট্রেট ফরওয়ার্ড, কাট সাট কে এটাতে কি মনে করলো না মনে করলো, হি ডাজন্ট কেয়ার অ্যাবাউট ইট অ্যাট অল। এখন এটা আচ্ছা, ওকে, তার মানে ভাইয়া তেল দেওয়া শিখে গেছেন। তেল না, কিন্তু ওই যে সাবধানতা অবলম্বন করা। অলরাইট, তাহলে এবার দেখি যে আপনি এই ইমপ্রুভমেন্টটা কতটুকু করতে পেরেছেন। সো আপনার সাথে এবারে আমাদের সেগমেন্ট সিনট্যাক্স তেলবাজি। সো তেলবাজির সেগমেন্টের প্রথম কোয়েশ্চেন, যেটা সবাইকেই করা হয়, মানে এটা আমাদের কমন কোয়েশ্চেন, অ্যান্ড দ্যাট ইজ, কারা বেশি তেল দেয় আপনাকে? যখন আপনি জব লাইফে ছিলেন রেগুলারলি, কারা বেশি তেল দিত, ছেলেরা নাকি মেয়েরা? আমাকে কেউই তেল দেয়নি ওরকম করে, কারণ আমি আসলে একদম একটা ফ্যামিলির মতো করে আমার পুরো টিম নিয়ে চলতাম। সবাই আমার কলিগস, এবং সবার সাথে আসলে অফিসের পরে এবং আগে বন্ধুত্বটাই বেশি ছিল। চমৎকার। তাহলে ব্যক্তি মীর রাব্বি কাকে আজ পর্যন্ত তেল দিয়েছেন? খুব মুশকিল, এটাও তো একটা আপেক্ষিক ব্যাপার। যারা তেল পেয়েছেন তারা বলতে পারবেন যে তেলটা কি ঠিকমতো পেলাম আমরা, নাকি তেল দিতে পারলাম না। হয়তো আমি চেষ্টা করেছি একটু খুশি করে কাউকে কথা বলার, কিন্তু সেটা হয়নি হয়তো সাকসেসফুলি। ওকে, সো যদি একটু আমি ব্যক্তি মীর রাব্বির ব্যাপারে জানতে চাই, যে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো এবং খারাপ
দুইটা নেচার থাকে। একদমই তাই। আমি নিজেও যেমন আমার ব্যাপারে বলি যে আই হোল্ড আ বিস্ট, এ ম্যাডম্যান অ্যান্ড অ্যান এঞ্জেল ইন মি, কারণ আমাকে অনেক ভালো ভাবার কোনো কারণ নেই। সবাই, আবার আমরা আমার সবাই। একটা খারাপ আচরণ দেখে আমাকে খারাপ ভাবারও কোনো কারণ নেই। আমি সবকিছু আমার মধ্যে হয়তোবা যেটা আমরা বলি যে নব্য রসই আমার মধ্যে আছে, অনেকগুলা অ্যাভাটার আছে আমার মধ্যে, এবং স্থান কাল পাত্রভেদে সেটা বের হয়ে আসে। আপনার মধ্যেও নিশ্চয়ই আছে, নিশ্চয়ই না অবশ্যই আছে। সেখান থেকে একটু জানতে চাই যে আপনার নিজের ব্যাপারে আপনার পজিটিভ ভাইবসগুলো কি কি, নেগেটিভ ভাইবসগুলো কি কি আপনার ক্ষেত্রে মনে হয়? ডুব দেয়াটা নেগেটিভ ভাইব বলতে পারি, দুঃখ বিলাসটাকে আমার কাছে এগুলো পজিটিভ ভাইবস। ওকে, আর পজিটিভ ভাইবস যদি একটু স্পেসিফিক্যালি বলি তাহলে হওয়াটা খুব, আমি মানুষকে খুব পজিটিভলি দেখতে পছন্দ করি। আমি যে কোনো মানুষকে কোনো প্রিকনসেপ্ট নোশন নিয়ে তাকে জাজ করে কথা বলি না। ওকে, আর যতটুকু আমার মনে পড়ে শুরুটা আপনার হয়েছিল কবিতা আবৃত্তি থেকে, দেন হচ্ছে আর্চিং, এবং এর মাঝখানে টুকটাক গান বাজনা আপনার শুরু হয়েছে। সো এই মুহূর্তে আমি ছবি আঁকতাম ছোটবেলায়, সরি ছবিও আঁকতেন, রাইট? হ্যাঁ, থিয়েটার তো ডেফিনেটলি, মানে থিয়েটার যারা করার জন্যই সবকিছু করতে হয়েছে। থিয়েটার করতে গেলে ওই যে আমরা ঢোল বাজিয়ে গান গাইতাম, সবকিছু, রাইট, কোরাস করতাম, তো ওই গান ওই। সো আরো দুইটা রিকোয়েস্ট করবো। একটা তো রিকোয়েস্ট করলাম ওসি মাহফুজের, যেটা আপনি ফুলফিল করেছেন। আরো দুইটা রিকোয়েস্ট, একটা হচ্ছে একটা আপনার পছন্দের একটা কবিতা আপনি আবৃত্তি করে শোনাবেন, আর দ্বিতীয় রিকোয়েস্টটা হচ্ছে আপনার পছন্দের একটি গান 2 লাইন হলেও গিয়ে শোনাবেন। সো আবৃত্তিটা আগে শুনি। কবিতাটা হচ্ছে, বন্য শুকর খুঁজে পাবে প্রিয় কাদা, মাছরাঙা পাবে অন্বেষণের মাছ, কালো রাতগুলো বৃষ্টিতে হবে সাদা, ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না, পাবে না। চমৎকার। আমি জানি যেহেতু আপনার সাথে আমার এর আগে থেকেই পরিচয় ছিল, আমার ওসি মাহফুজ ক্যারেক্টারটাকে স্ক্রিনে দেখার পর আমার মনে হয়েছে যে এটা কি আগের থেকেই প্রীতম ভাইয়ের মাথায় ছিল, নাকি আপনার সাথে ওই দীর্ঘ আড্ডাটা দেওয়ার পর ভাইয়ার মাথায় এসেছে যে ওসি মাহফুজ জীবন দর্শন কপচায়? এটা প্রীতম ভাইকে জিজ্ঞেস করতে হবে, বাট এটা উনি বলেছেন যে আমি আপনার মতো করে স্ক্রিপ্ট লিখেছি। বাহ, চমৎকার। কিন্তু এই যে শ্রাবন্তীর যে ক্যারেক্টারটা ছিল, যেটা সাইমন অ্যান্ড মাহফুজের মধ্যে ছিল তাদের স্কুল লাইফে, এরকম কোনো শ্রাবন্তীর গল্প কি আপনার লাইফে আছে? না 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 না, সামহাও নেই, সামহাও নেই। আপনি কি কারোর লাইফে শ্রাবন্তী ছিলেন? মনে হয় না, জিজ্ঞেস করতে হবে মানুষকে। ওকে, বাট মনে হয় না। সো ডেফিনেটলি এই ইন্ডাস্ট্রিতে আমরা অনেক চেঞ্জেসই চাই। এই দিকটা যেহেতু আপনি নিজে এজেন্সির সাথে কাজ করেছেন, আপনি নিজে একটা স্টেশন, রেডিও স্টেশনের প্রডিউসার হিসেবে কাজ করছেন, নিশ্চয়ই এইসব জায়গাগুলো আপনারা আপনাদের দিক থেকে সবসময় চেষ্টা করেছেন যে এটা নিয়ে যাতে যারা আর্টিস্টরা বা ক্যামেরার সামনে যারা কাজ করছেন বা রেডিও স্টেশনের যারা এমপ্লয়ি, তারা যাতে কোনো ধরনের প্রবলেম ফেস না করে। সেটাই তো হওয়া উচিত। এক্স্যাক্টলি, সেটাই তো হওয়া উচিত। ওই জায়গা থেকে আমি যদি এখন আপনাকে ক্যামেরার সামনের একজন মানুষের জায়গা থেকে যদি আমি বলি যে আপনি এই জায়গাটাতে আমাদের যে প্রবলেমসগুলো আছে সেটাকে ওভারকাম করার জন্য কি কি জায়গাতে আমাদের ফোকাস করা উচিত বা কোন কোন জায়গাগুলো আমাদের ঠিক করে ফেলা উচিত, তাহলে আপনি কি বলবেন বা কোন বিষয়গুলোকে আপনি প্রাধান্য অনেক কিছু দিবেন? ঠিক করতে হবে, অনেক কিছু ঠিক করতে হবে আমাদের তো জার্নিতে আমার মনে হয় যে বহু দূর যাওয়া বাকি, এবং তার মধ্যে প্রফেশনালিজম আনতে হবে সব কিছুতে। এটা তো সবার ফার্স্টে, প্রফেশনালিজম এন্ড ডিসিপ্লিন। হ্যাঁ, এবং ডিসিপ্লিন আনতে হবে। তারপরে তো জানা শোনা, সেটা বৃদ্ধির চেষ্টা করা, টেকনিক্যালি আমি কতটা এনরিচ করতে পারছি নিজেকে, আমি দুনিয়ার নতুন টেকনোলজি সম্পর্কে কত জানছি, আমি পৃথিবীর কত সিনেমা দেখছি, কত ধরনের ভাষা দেখছি। সিনেমা তো প্রত্যেকটা একটা বলার ভাষা, সেখান থেকে আমি কি অ্যাডপ্ট করছি বা কি বাদ দিচ্ছি, এটা একটা চলমান প্রসেস। সেই জার্নিটা অনেক বেশি হওয়া উচিত। আমার মনে হয় যে সেটে আমরা অন্য মানুষকে নিয়ে কথা না বলে জীবনবোধ নিয়ে কথা বলতে পারি, লিটারেচার নিয়ে কথা বলতে পারি, সোশিও পলিটিক্যাল অনেক কিছু নিয়ে কথা বলতে পারি, আর্ট নিয়ে কথা বলতে পারি, পেন্টিংস নিয়ে কথা বলতে পারি। আর অবশ্যই প্রডিউসার থেকে শুরু করে আমার মনে হয় যে পুরো জায়গাটাতেই যদি প্রফেশনালিজমটা আসে, স্পেশালি টাকার ব্যাপারটা বা পেমেন্টের ব্যাপারটা, তাহলে আমার মনে হয় যে অনেকে কাজ প্রফেশনালি নিতেও অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে। সো আসলে এতক্ষণ ধরে তো আমরা আড্ডা দিচ্ছিলাম, এই প্রশ্নগুলো তো আসলে আড্ডার প্রশ্ন ছিল, মানে আড্ডা দিতে হবে তার জন্য প্রশ্ন করা, কিন্তু এবার আসলে ঠিকঠাক মতো আমি কিছু প্রশ্ন করতে চাই। কি সেগুলো? একটু র্যাপিড ফায়ার বলবো আর পটাপট অ্যান্সার দিতে হবে। সেটা খুব কঠিন। আপনি পারবেন, আমি জানি। খুব কঠিন এটা। নিজস্ব একটা ইরিটেটিং হ্যাবিট। নিজস্ব? ডুব দেওয়া বাদে। মানুষের ফোন ধরি না আমি।
ওকে, কখনো কোনো নাটকে ওভার অ্যাক্টিং করেছেন? অফকোর্স হয়ে গেছে, আমি কতটুকু? টের পাই সেটা আবার। ওকে, কতটুকু কিপটা মনে করেন নিজেকে? একদমই না, পুরো উল্টা। তাই না? কিপটা হওয়া দরকার প্লিজ আমার। ভাই, নেক্সট ভ্যাকেশনে যখন যাবেন, নেক্সট ট্যুরে যখন যাবেন, আমার জন্য কিছু নিয়ে আসেন। নিশ্চয়ই। ওকে, অপছন্দের নায়ক বা নায়িকা কে আমাদের ইন্ডাস্ট্রিতে? কেন বিপদে ফেলতে চাও আমাকে? অপছন্দ? অপছন্দ বা এটা আপনাকে ফিল দেয় যে এই মানুষটা হয়তো বা নায়ক বা নায়িকা না হলে ভালো হতো। যেমন আমার কাছে টু বি অনেস্ট মনে হয় যে অনন্ত জলিল উনি না একজন না, ভালো প্রোডিউসার হতে এক্স্যাক্টলি পারতেন। আমি ওইটাই বলতে চাচ্ছিলাম, কিন্তু আবার এট দ্য সেম টাইম ওই যে আমি সবকিছু একটা পজিটিভ লেন্সে দেখার একটা ব্যাপার আমার তো আছে না। পজিটিভ যে উনি প্রোডিউসার হলে ভালো আমার করতেন কাছে আর মনে হয় রাদার যে দ্যান বিইং উনি অ্যান যদি অ্যাক্টর। মুভি না করতেন তাহলে আমরা এটা নিয়ে এত মজা করার সুযোগ পেতাম কই। আই ক্যান রিমেম্বার যে আমরা 50 জনের একটা গ্রুপ টি শার্টে খোঁজদা সার্চ লিখে আমরা সবাই মিলে মুভি দেখতে মুভি দেখতে গিয়েছিলেন। গেছি। মুভিতে কি হচ্ছে জানি না, আমরা সবাই হই হই হই, অনন্ত জলিলকে দেখলেই আমরা চিৎকার করি। ওই জায়গা থেকে তো আমার মনে হচ্ছে So- উনি একজন প্রোডিউসার হলে ভালো হতেন, কারণ উনি না বুঝেন ওনার টিজে কারা, টিজি কারা। সো এখান থেকে এটা বেটার খুব। মীর রাব্বির ভয়েস শুনে প্রেমের অফার এসেছে কয়টা? মনে হয় এরকম যে সারাদিন সবাই প্রেমের অফার দিচ্ছে, একদমই ব্যাপারটা সেরকম না। ওকে, আর যে নাকি অভিনেতা? আমি পারফর্মার। ওকে, কি করা বাকি আছে এখনো লাইফে? এটা As a একটা বড়, performer. এটা একটা বড় ঝামেলা। সবকিছু ওই যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ master of নান, none. আমার মনে হয় যে আমি কোনোটাই ঠিক করে পারি না। এখন পারফর্মিং আর্টটা একটু ঠিকঠাক করে শিখতে চাই বা চেষ্টাটা করতে চাই। ওকে, ধরেন আপনি আপনার ফেসে ঘুষি দিলেন এবং ব্যথা পেলেন, তাহলে কি মনে হবে, আপনি উইক নাকি স্ট্রং? সেটা তো পরের কথা, আগে তো বরফ দিতে হবে। ওকে, কখনো কারো থেকে পাওয়া গিফট অন্য কাউকে গিফট করে দিয়েছেন? না, মনে হয় না। ওকে, যদি কখনো ডাকাতি করার সুযোগ পেতেন কোন বিখ্যাত ব্যক্তির বাসায় করতেন? কারো বাসায় করতাম না, আই গেস। আচ্ছা, আমি একটু ভেঙে বলি এটাকে। ধরেন আপনার ফেভারিট সেলিব্রিটিকে। ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের কোনো হেস্ট করে ফেলতাম, আই গেস। ওইটাই আমার আচ্ছা, ব্যাংক। ওকে, ব্যাংক হতে পারে, অন্য কিছু হতে পারে। আচ্ছা, প্রিয় ব্যক্তিত্ব বা আইডল মানেন কাকে? অনেককে, আসলেও অনেককে। আমার জীবনে নানান সময়ে নানান মানুষের অনেক ইম্প্যাক্ট আছে। বাহ, চমৎকার, ওয়েল প্লেড। আবারও একটু আমরা আমাদের যে আড্ডা ছিলাম সেই আড্ডাতে যদি একটু চলে যেতে চাই। খুব একটা জমছে না র্যাপিড ফায়ার। না, না, না। হ্যাঁ, লেটস টক। না, এটা না, এমন না যে জমছে না ব্যাপারটা। কোশ্চেনই ছিল 10টা কোশ্চেন ওকে, শেষ। ডান। হ্যাঁ, সো 10টা না, আসলে 9টা কোশ্চেন ছিল আজকে আপনার জন্য। 9টা কোশ্চেন ডান আমাদের। এবং প্রত্যেকটা বার না আমি খুব মুগ্ধ হই যে এটা শুধুমাত্র আপনার একার ক্ষেত্রে না, আমি আমাদের ইন্ডাস্ট্রির বেশ কিছু স্পেশালি আমি বলবো বড় ভাইয়াদের সাথে কথা বলে আমার খুব অদ্ভুত লাগে যে প্রত্যেকটা মানুষের লাইফে একটা একটা ক্রাইসিস থাকে, কোনো না কোনো ক্রাইসিস থাকে। যখন সেটা জানতে পারি তখন হয়তো বা বিস্মিত হয়ে যায় যে এই মানুষটার লাইফে এত কিছু চলছে অথচ বাইরের থেকে তাকে দেখলে বোঝা যাচ্ছে না। Exactly. ঠিক আপনার ক্ষেত্রে আমি বলবো যে আপনার যে বিষয়টা আমাকে সবসময় মুগ্ধ করে সেটা হচ্ছে পজিটিভিটি। এনিথিং হ্যাপেন্স অ্যারাউন্ড ইউ, আপনি সেটা থেকে একটা পজিটিভ কিছুই বের করবেন, ইভেন দো লেট নাইট হয়ে যাচ্ছে এবং আপনি জানেন যে ঠিক কোথায় ঝামেলাটা হয়েছে যার জন্য লেট নাইটটা হচ্ছে। স্টিল যেখানে আমি নিজেও মাঝে মাঝে রিয়্যাক্ট করে ফেলি বা থাকে না যে ভাইয়া সরি আজকে আর পারছি না, আজকে আমি যেতে চাই, আমিও হয়তো বা বলে ফেলি, চেষ্টা করছি নিজের এই জায়গাটা শুধরানোর। কিন্তু আপনাকে আমি সবসময় দেখেছি ঠিক আছে ভাই আপনারা কি করতে পারবেন, আচ্ছা কি ডিসিশন হয় আমাকে জানিয়ে, মানে খুবই যে একটা থাকে না যে একটা নিউট্রাল ভয়েস থেকে আপনি বলছেন, কোনো রাগ নেই, ক্ষোভ নেই, কিছু নেই, খুব চিল মুডে যে ভাই যদি আমাকে ছুটি দিয়ে দাও আমি চলে যাব, যদি বল যে ছুটি দিতে পারছো না তাতেও কোনো সমস্যা নেই। সো খুবই থাকেন একটা চিল মুড, রিল্যাক্স মুড, ভ্যাকেশন মুডে আপনি সবসময় থাকেন। না, কোন কোন এমন না পাহাড়ে যে যে- এটা অ্যাচিভ করেছে এটা আমাকে বলেন, এমন না। হিমালয়, তিব্বত, ও হ্যাঁ, আমি হিমালয়ের কাছে অনেক গিয়েছি। আমার নেপাল আমার ভীষণ পছন্দ। ওকে, আমার তো হ্যাঁ, আমার পোখরা এবং আপার মাউন্টেন পোখরাটাতেই যাওয়া হয়নি এবার। এই সাইডটা Okay. আমার ভীষণ প্রিয়, ভীষণ Okay. প্রিয়। তো হিমালয়ের সাথে আমার একটা সম্পর্ক আছে। সমুদ্র আমার অনেক পছন্দ। এমন না কিন্তু যে আমি টেম্পার লুজ করি না। আমার ওই যে দোষ যদি আমি বলি, আমি হুট করে রেগে যাই। সেই হুটটা যে কখন হবে সেটা আমি জানি না। সেই হুট করে আমি অনেক রেগে যেতে পারি, শর্ট টেম্পার, এবং সেটা কিন্তু আবার হুট করেই নেমে নেমে যায়। যাবে। যদিও আমি খুব পছন্দ করি না আমার এই শোতে কাজ নিয়ে কথা বলার, কিন্তু যেহেতু আমরা আসলে সেম ইন্ডাস্ট্রিতেই কাজ করছি সেখান থেকে কাজের প্রসঙ্গগুলো চলেই আসে। একটু সেখান থেকে জানতে চাই ভাইয়া যে যেটা আমি মাঝখানে একবার বললাম,
আমরা ভিউজের পক্ষপাতী না, আমরা কন্টেন্ট নির্ভর কাজ করতে বেশি পছন্দ করি, বা চরিত্রটা যদি আমার ভালো লেগে যায় তাহলে আমি কাজ করব। সেখান থেকে অফ ক্যামেরা তো আপনি বলছিলেন যে স্ক্রিপ্ট অনেক আসছে, কিন্তু সেটা আপনাকে কাজটা করার জন্য মোটিভেট করছে না, বা থাকে আমি যেরকম আমার ভাষাতে বলি কিক পাচ্ছি না আমি কাজটা করার, আমি বলি মন টানে না। সো এরকম মানে থাকে না যে গাড়িটাতে আমি মানে ইঞ্জিনটা যে স্টার্ট দিব ওই চাবিটা ঘোরানোর ইচ্ছাটাই আমার করছে না স্ক্রিপ্টটা পড়ে। সো এটা ডেফিনেটলি আমরা সবাই কম বেশি ফেস করি। অনেকে হয়তো এটাকে আমরা মেনে নিয়েছি যে যা ইচ্ছা তাই হোক আমি কাজ করব, ভালো হোক খারাপ হোক করব, কাজ করার দরকার করব। এক্স্যাক্টলি। আবার অনেকে আমরা আসলে হয়তো একটু কন্ট্রোলের জায়গাটা অনেক বেশি আমাদের, বা আমরা হয়তো ঠিকই করে নিয়েছি যে আমরা কাজ করলে ভালো একটা কাজই করবো, আদারওয়াইজ আমরা করব না। সেটার কিন্তু নিশ্চয়তা নেই। ওই যে একটা কাজ আসলে এতগুলো কম্পোনেন্টস এর উপরে নির্ভর করে যে কোনো একটা দুটো জায়গা ফেসে গেলেই তো কাজটা খারাপ হয়ে যাবে। কিন্তু চেষ্টাটা করতে চাই। কাজটা যদি ঠিকঠাক হয়, কাজে যদি অনেস্টি থাকে, কাজটা যদি ঠিকমতো বের হয়ে আসে, ভিউজ চলে আসবে। এর সঙ্গে আরও অনেক কিছু ম্যাটার করে। প্ল্যাটফর্ম, আমরা সারা ওয়ার্ল্ডে যখন ওটিটির জার্নি শুরু হলো, ওটিটির জার্নি যদি আমরা একটু খেয়াল করি, যে নেটফ্লিক্সের বোধহয় 80% শুরুর দিকে সাবস্ক্রিপশন মানুষ করেছে শুধুমাত্র নার্কোস দেখার জন্য। নার্কোসের কতজন ক্যারেক্টারকে আমরা আগে থেকে চিনতাম? ব্র্যাড পিট নেই, বা লিওনার্দো নাই, হ্যাঁ, অ্যাঞ্জেলিনা জোলি কাজ করতেছে না, বা বিগ স্টার্স যাদেরকে আমরা দেখি। নেটফ্লিক্স যখন ইন্ডিয়াতে কাজ শুরু করলো, আমরা ডেইলি ক্রাইম দেখছি, শেফ আলী শাহকে আমরা কতজন চিনি ইন্ডিভিজুয়াল আর্টিস্ট হিসেবে? সে কিন্তু অনেক আগে থেকে তার বয়সের চেয়ে বেশি বয়সের ক্যারেক্টার প্লে করে নায়কদের মা হয়ে একটা দুইটা সিন করে 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 আসছেন। পাতাল লোকের যদি আমরা কথা বলি, চেনা ক্যারেক্টার আমরা কতজনকে দেখছি? গল্প বলার এবং গল্পটা সত্যি বিলিভেবল করে আনার জন্য সারা বিশ্বব্যাপী ওটিটিতে একটা অন্য রকম চেষ্টা ছিল। আমার কাছে মনে হয়েছিল যে বাংলাদেশেও সেই চেষ্টাটা থাকবে, কিন্তু আমার কাছে মনে হয় যে সেটা আমাদের দেশে এখন শুরুর দিকে কিন্তু ছিল ভাই, পয়েন্ট টু বি নোটেড, শুরুর দিকে ছিল, সেটা এখন এসে কিন্তু মনে হচ্ছে যে আবারও মানে ওটিটি হচ্ছে ফিকশন ইন্ডাস্ট্রির মতন আচরণ করছে, যে এই মানুষটা আমাকে ভিউস এনে দিতে পারবে। আমি ওইভাবে আমি বলতে চাই না, হ্যাঁ, ওই যে আমি অনেক কিছু বলতে চাই না, হ্যাঁ, এখন তো অনেক কিছু বলতে চাই না, বাট মনে হচ্ছে ওরকম। কারণ আমি এইভাবে বলতে পারি যে আমি যদি খুব বাজে অ্যাক্টিং না করে থাকি, আমাকে দিয়ে যদি পারফরমেন্সটা হয়, তাহলে সেটার বিবেচনায় আমার যত ওটিটির কাজ, আমার কিন্তু ওটিটিতে আরও বেটার স্ক্রিপ্ট এবং ক্যারেক্টার্স পাওয়ার কথা ছিল। তাহলে সেটা কেন পেলাম না? ওটিটিও কি তাহলে ভিউয়ের কথা ভাবছে? ওটিটি যদি ভিউয়ের কথা ভাবে, তাহলে ওটিটির সাবস্ক্রিপশন কত? 5 লাখ, 10 লাখ, 15 লাখ। তো আমি তাহলে ওপেন পাবলিক ডোমেইনে কাজ করব, যেখানে আমার ভিউ আনলিমিটেড, এবং সেখানে মানুষ 50 লাখ মানুষও আমাকে দেখতে পারে, 60 লাখ মানুষও আমাকে দেখতে পারে, 70 লাখ মানুষও দেখতে পারে, যদি আমার কন্টেন্টটা দাঁড়ায়, যদি আমি হই। তো আমার কাছে মনে হয় যে এখন মানে কাজটাই করতে চাই, কোন মাধ্যমে করব, কেন করব, সেটা বোধহয় আর অত ম্যাটার করছে না, যেটা বিদেশে বা অন্যান্য জায়গাতে ম্যাটার করে। ফর এক্সাম্পল মানি হাইস্ট কিন্তু স্পেনে বা ইউরোপে একদম একটা ফ্লপ শো ছিল, ডাবড হলো, ভ্যানকুভার মিডিয়ার মাধ্যমে নেটফ্লিক্স এটাকে কিনলো, তারপরে সেই মানি হাইস্ট কোথায় গেল? একের পর এক নতুন সিজন এলো, স্পিন অফ বার্লিন চলে এসছে। তো ওই যে আমার প্ল্যাটফর্মও তো একই সাথে ম্যাটার করতে হবে। সো আমরা এখনও কেন বাংলাদেশের নতুন স্বপ্নবাজ ডিরেক্টররা একটা ভালো সিনেমা বানালে কেন মনে মনে ভাবে যে এটা আমি নেটফ্লিক্সে দিব? কারণ একটা ব্র্যান্ড ভ্যালু কিন্তু ওরা তৈরি করতে পেরেছে। আবার আমিই বলি যে নেটফ্লিক্সে এত খারাপ প্রোডাকশন আছে যেগুলো মানে দেখারই মতো না, ওরা কেন আর্কাইভে রেখে দিয়েছে আই ডোন্ট নো। বাট এট দ্য সেম টাইম ওরা তো বাকি বেটার কন্টেন্ট দিয়ে একটা স্ট্যান্ডার্ড সেট করতে পেরেছে। আমরা ওটিটিরা কি ওই জায়গায় যেতে পেরেছি? আমার কাছে যেটা মনে হয় কি যে আমরাই কিন্তু আমাদের দর্শকদেরকে তৈরি করছি। এখন আমি যদি একটা ভালো কন্টেন্ট নিয়ে, একটা রুচিশীল কন্টেন্ট যদি আমি নিয়ে আসি, আমার দর্শক সেটাই দেখবে। আমি যদি পাশের বাড়ির বউ
নষ্ট বয়ফ্রেন্ড, নষ্ট গার্লফ্রেন্ড এই ধরনের কন্টেন্ট যদি আমি বানাই, তাহলে কিন্তু আমি আমার দর্শককে কিন্তু সেই ধরনের কন্টেন্ট দিয়ে দিয়ে কিন্তু তাকে আমি প্রিপেয়ার করে সেটারও ফেলছি। দর্শক আছে কিন্তু, হ্যাঁ, অনেক সেটা দর্শক কিন্তু আছে। সেটা কিন্তু আমি প্রিপেয়ার করে ফেলছি। এবং এই কন্টেন্টগুলো কিন্তু যেহেতু ম্যাস অডিয়েন্সের জন্য 15 মিলিয়ন 20 মিলিয়ন এরকম ভিউজ হচ্ছে, আমার কথা হচ্ছে কি দরকার এই কন্টেন্টগুলোর পেছনে টাকাটা খরচ না করে আমি বরং এই ধরনের দুইটা কন্টেন্ট মিলিয়ে একটা ভালো কন্টেন্ট বানাই, দুইটা কন্টেন্টের বাজেট মিলিয়ে। সো আমার মনে হয় এটা নিয়ে তর্ক বিতর্ক চলতেই থাকবে, এটা কখনো এখানে দেখো শেষ। যে ওই যে আবারও ইকোনমির জায়গায় চলে আসে। আমি ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি মনে করি যে আমি 1 টাকা এখানে দিলে ইটস এ সেফ ইনভেস্টমেন্ট, আমি এই রিটার্নটা একদম চোখ বন্ধ করে পেয়ে যাব। আমার 1 টাকা আলাদা করে এক্সট্রা এফোর্ট দিয়ে ঝুঁকিতে থাকতে হবে যে সেটা ওয়ার্ক করবে কি করবে না। তো এর মানে এই না যে ঝুঁকি নেওয়া থেমে থাকবে। সারা দুনিয়াতে কিন্তু মানে যুগে যুগে ঝুঁকি নেয়ার মানুষ ছিল বলেই কিন্তু নর্মসগুলো ভেঙেছে। রাইট, ঝুঁকি কেউ না কেউ নিয়েছে, কেউ না কেউ ঝুঁকি নিয়েছে। একটা সময় তো ছিল যে আমরা শব্দহীন চলচ্চিত্র দেখছি, কেউ তো কেউ ঝুঁকিটা নিয়েছে যে আমাদের শব্দ অ্যাড করতে হবে চলচ্চিত্রে। তো ব্ল্যাক এন্ড হোয়াইটের থেকে শব্দযুক্ত হলো, তারপরে আমাদের কালার এলো, একের পর এক কত ধরনের ট্রিটমেন্ট এলো। আমরা গল্প বলতে বলতেই কত ধরনের ধারা বা জনরা বের করে ফেললাম। তো এটা তো একটা ক্রমবর্ধমান একটা প্রসেস। ওয়েল, এতক্ষণ তো অনেক কিছু অনেক সত্য কথা আমরা বললাম, এবার আমরা মিথ্যা কথা বলবো। এক্স্যাক্টলি, এবার আমাদের সেগমেন্ট হচ্ছে সিনট্যাক্স গ্লোবাল লিমিটেড প্রেজেন্টস যাহা বলিব মিথ্যা বলিব। দর্শকরা কিন্তু আন্দাজ করে নেবেন যে তার মানে সত্যিটা কি। ওকে, সো স্টার্টিং উইথ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। আমাদের ইন্ডাস্ট্রিতে কাস্টিং এ অনেক সময় স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের প্রভাব থাকে, ট্রু অর ফলস? একদম মিথ্যা কথা, এসবের কোনো প্রভাবই নেই। ওকে, সহি এবং সাদা, ইটস লাইক এ হোয়াইট, শুভ্র একটা কাজের জায়গা। ওকে, আপনি তো অনেক বেশি অপেক্ষা করেছেন একটা চরিত্রের জন্য, আমি বলবো, বা এখনো অপেক্ষা করে যাচ্ছেন একটা ভালো চরিত্র প্লে করার জন্য। সো আমাদের মিডিয়াতে অপেক্ষার ফল সুমিষ্ট হয়, ট্রু অর ফলস? আমার ক্ষেত্রে মনে হয় হয়, তার মানে উত্তরটা হচ্ছে না। ওকে, বাংলাদেশের আপনার মতে বেস্ট পারফর্মার কে? অনন্ত জলিল। রাব্বিকে, মীর রাব্বিকে হাজবেন্ড হিসেবে পেতে একটা মেয়ের কি কি গুণ থাকা চাই? বুঝে বলেন কিন্তু, কারণ আপনি যেটা বলবেন সেটার অপোজিট অ্যান্সারটা কিন্তু মেয়েরা গ্রহণ করবে। কোনো গুণই থাকার দরকার নেই। আপনার ব্যাপারে দর্শকদের যে 5টি গুণ বলতে চান। ফোন ধরি না, ডুব দিয়ে থাকি, মাঝে মধ্যে ঘুমাতে পছন্দ করি। মিথ্যা বলতে বলছি ভাই, সব সত্যি কথা বললে। মিথ্যাই তো বলছি। আচ্ছা, ওকে, গুণ গুণ বলছো না? হ্যাঁ, ঠিক আছে, সবগুলো আমার বেগুন আসলে। ওকে, হ্যাঁ, 3টা বললেন। হ্যাঁ, সো আমার গুণ, রাইট? গুণ হচ্ছে আমি ফোন ধরি না, ডুব দিয়ে দিই, আমি একদম হারিয়ে যাই, তারপরে রাত জাগি, ইনসমনিয়াক। আর একটা বলতে হবে, আমি চেষ্টা করি সোশ্যালাইজ না করতে। ওকে, কার সাথে অভিনয় করতে কমফোর্ট ফিল করেন? একজন ছেলের নাম বলবেন, একজন মেয়ের নাম বলবেন? আমার মনে হয় না যে কমফোর্ট ফিল করব ওই জায়গাটা বলার সময় এসছে আমার। আমি এত মানুষের সাথে কাজ করিনি এখনো, ওকে, সো তার জন্য আমার একটু সময় লাগবে, আই গেস। ওকে, দেশ আর দেশের বাইরের প্রিয় শিল্পীকে একজনের নাম যদি বলতে বলি? মিথ্যা বলবো, অনন্ত জলিল। ধরুন রাবি ভাই, আপনি কোনো বাসায় বেড়াতে গেলেন, নাস্তা পর্ব শেষ, এবং নাস্তা শেষে যেটা আপনি সবসময় চান, চা খেতে চান, সো এখন আপনি কিভাবে ইনিয়ে বিনিয়ে বোঝাবেন যে আপনি চা পান করতে চাচ্ছেন? আমি বলবো যে নাস্তা তো হলো, বের হই, বাইরে গিয়ে কোথাও চা খাই। আর কিভাবে বলা যেতে পারে একজন মানুষ? এটা আমি নিজে বুঝলাম না, এটা কি সত্যি কথা নাকি মিথ্যা কথা? হ্যাঁ, বলো বাইরে গিয়ে কোথাও চাটা খাই। ঠিক আছে, ডান। ওয়েল, এটা ছিল আমাদের যাহা বলিব মিথ্যা বলিব রাউন্ড। সো এবার খুবই কনফিউজিং কিন্তু এটা একদম, এবং আপনি প্রত্যেকটা অ্যানসার আসলে প্রপারলি কনফিউজিং অ্যানসার দিয়েছেন। এর আগে যারা অ্যানসার দিয়েছেন প্রত্যেকটা আমি বুঝতে পেরেছি যে অপর পক্ষের মানে উল্টালেই হচ্ছে কি সত্যি অ্যানসারটা আমি পেয়ে যাচ্ছি, বাট আপনারটা না খুবই ডিপ্লোম্যাটিক একটা অ্যানসার। যেহেতু বিডি আর্কাইভের প্রোগ্রামে আপনি এসেছেন এবং এই অনুষ্ঠানটা আসলে আর্কাইভই হয়ে থাকবে, ঠিক সেভাবে আপনার প্রত্যেকটি কাজে আর্কাইভ হয়ে থাকা বা থাকবে। সেখান থেকে যদি আমি বলি যে আর্কাইভে থেকে যাওয়া কোন মীর রাব্বিকে আমার সামনে বসে থাকা মীর রাব্বি দেখতে চান, তাহলে কি বলবেন?
আমি আমার আমি আমার মানে কৈশোরটা অনেক মিস করি। কারণ শুধু আমার কৈশোর না, ওই সময় হচ্ছে বাংলাদেশের একদল তরুণ নির্মাতারা তারা একদম মানে নাটকের সময়ের মধ্যে সিনেমা বানানোর একটা চেষ্টা করে যাচ্ছিল। তো আমি সেটার সঙ্গে ছিলাম। আর একটু যদি ছোট্ট করে বলতে হয় তাহলে বলতে হয় যে আমাদের যারা দর্শকরা আছেন, স্পেশালি বুক পকেটের গল্প দেখার পর যারা আপনার প্রতি অনেক আগ্রহী ছিলেন, আপনাকে জানার প্রতি অনেক, যারা আমাকে চিনেছেন, এক্স্যাক্টলি, এবং যারা আপনাকে জানতে অনেক আগ্রহী ছিলেন, তাদের জন্য আমার মনে হয় আজকের এপিসোডটা অনেক গুরুত্বপূর্ণ হবেন। কারণ আমি চেষ্টা করেছি ভাইয়ার, হ্যাঁ, একটা লাইফের স্টোরি নিয়ে আমি কথা বলতে পারিনি, যে ওনার রেডিও স্টেশন অ্যাজ অ্যান আর্ট, যে ওনার লাইফটা কেমন ছিল। এরকম আসলে অনেক অনেক খণ্ড গল্প ভাইয়ার সাথে আমার সবসময় থাকে না, একটু চাপা পড়ে থাকে, বাট এগুলো জমে থাকুক অন্য কোনো একটা গল্পের পার্ট হয়ে, রাইট? যেদিন আমরা বড় একটা কাউচে বসে গল্প করব, রাইট? কোনো সমস্যা নেই, এরকম একটা দিনও আমাদের কাছে আসবে, হয়তো বা তখন একটা পডকাস্ট আমরা করে ফেলতে পারবো, এটা একটা পডকাস্টে আমরা একসাথে থাকতে পারবো। সো যারা আসলে মীর রাব্বির বা ওসি মাহফুজের ভক্ত, যারা চান তার ব্যাপারে অনেক কিছু জানতে, আশা করি তারা আজকে অনেক কিছুই জানতে পেরেছেন। তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন, সো দ্যাট আপনাদের সেই প্রশ্নগুলো যাতে আমি মীর রাব্বি ভাইয়ের কাছে পৌঁছে দিতে পারি, অথবা আমাদের পরবর্তী পর্বে যখন আমরা মীর রাব্বি ভাইকে আবারও আমন্ত্রণ জানাবো তখন যাতে তাকে আমরা করতে পারি। টিল দেন আশা করি সবাই ভালো থাকবেন এবং আমাদের বিডি আর্কাইভের সাথেই থাকবেন। অ্যান্ড বিফোর লিভিং আমি জাস্ট একটু অনুরোধ করবো যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু কথা বলতেন। দর্শকরা ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন, পজিটিভলি দেখবার চেষ্টা করবেন সব কিছু। আমাদের শহরে দূষণ, রাস্তায় জ্যাম, অনেক কিছুতেই আমরা জীবনযাপনে প্রত্যেক দিন এক ধরনের যুদ্ধ করে চলি। তার মধ্যে যদি একটা ইতিবাচক একটা ভালোবাসা নিয়ে যদি আমরা আমাদের চারপাশ, পরিবার, মানুষ সব কিছু দেখি, তাহলে আমার মনে হয় যে একটু একটু করে বোধহয় আমাদের সবার জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। আর ভালো কন্টেন্ট দেখবেন সবাই, সেটা বলতে পারি। সব ধরনের কন্টেন্ট দেখবেন, যে কন্টেন্ট, যে নাটক, সিনেমা যাই হোক না কেন, যেটা ভালো লাগে সেটাকে ভালো বলবেন, কেন ভালো লাগছে বলবেন। আমার মনে হয় তাতেই আরও কাজ করবার উৎসাহিত বোধ করবে সবাই।